আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম হিমু গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে। তো আমরা এরই মধ্যে 20টি পার্ট আমরা আপলোড করেছিলাম। যেখানে হচ্ছে মোট 20টি পার্ট ছিল। আর হিমু গল্পটি আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি হিমু গল্প আপনি পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন। তো আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা শুরু করে দেই। আমরা ইতিমধ্যে 20টি পর্ব শেষ করেছিলাম। তো আজকে আমরা আরেকটা নতুন কাহিনী নিয়ে শুরু করব। তো চলেন আমরা শুরু করা যায়। আমরা লাস্ট শেষ করেছিলাম রাশেদ যে হচ্ছে আপনার হসপিটালে ভর্তি ছিল। তো ওইটাই থেকে আমাদের শেষ হয়েছিল। তো চলেন আমরা শুরু করা যাক। রাশেদের আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। রাশেদ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার বাঁ পাশে ডিউটি ডাক্তারের চেয়ার টেবিল। দেওয়ালে চারকোনা ঘড়ি। ঘড়ির সেকেন্ডের কাঁটা লাল কাঁটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ঘড়িটাকে প্রাণ শক্তিতে ভরপুর জীবন্ত প্রাণের মতোই লাগছে। সেই তুলনায় ডাক্তারের সারা রাত জেগে থাকার কারণেই বোধ হয় ক্লান্ত লাগছে। রাশেদ হাত উঁচু করলো। ডাক্তার ছুটে এলেন। রাশেদের মনে হলো ডাক্তারকে যতটা ক্লান্ত দেখাচ্ছিল ততটা ক্লান্ত তিনি নন। ডাক্তার রাশেদের পাশে এসে দাঁড়ালেন। রাশেদ বলল, আমি ভালো হয়ে গেছি, গুড মর্নিং। ডাক্তার কিছু না বলে রোগীর মাথার উপরে মনিটরের দিকে তাকালেন। তাকে খানিকটা বিস্মিত মনে হলো। রাশেদ বলল, আমাকে অন্য কোনো ঘরে কি দেওয়া যায় যেখানে বড় জানালা আছে? ডাক্তার জবাব না দিয়ে রোগীর পালস দেখলেন। তার প্রয়োজন ছিল। মনিটরে পালস রেট উঠছে। তিনি প্রেশার মাপেন। রাশেদ বলল, দুটা পূর্ণ সংখ্যা গুণ করে 7 বানাতে পারবেন? আপনাকে প্রশ্ন করলাম বোঝানোর জন্য যে আমার মেন্টাল প্রেশার ঠিক আছে কিনা। পূর্ণ সংখ্যা একটা হলো 1, অন্যটা হচ্ছে 7। 1 ঘন্টা আগে তো আপনার ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল। 10:30টার দিকে আপনাকে আর্টিফিশিয়াল রেসিপিটারে দেখার কথা। আমি খুবই অবাক হচ্ছি। স্যারকে খবর দিচ্ছি, স্যার এসে আপনাকে দেখুক। ভালো বোধ করছেন? হ্যাঁ। নিঃশ্বাসে কষ্ট নয়? না। ক্ষুধা লেগেছে, কিছু খাবেন? হ্যাঁ, ঝাল মাংস দিয়ে পরোটা খেতে ইচ্ছে করছে। ডাক্তার বললেন, ভেরি সারপ্রাইজিং। রাশেদ বলল, 3টি পূর্ণ সংখ্যা যোগ করলে যা হবে গুণ করলে তাই হবে। বলতে পারবেন? না। 1, 2 এবং 3। 1 যোগ 2 যোগ 3 সমান 6, অথবা 1 গুণন 2 গুণন 3 সমান 6। প্রফেসর চলে এসেছেন। তিনি দ্বিতীয় দফায় পরীক্ষা করলেন। আবার পালস দেখা হলো, আবার প্রেশার মাপা হলো। প্রফেসরের বিড়বিড় করে বললেন, মিরাক্কেল রিকভারি। রাশেদ বলল, ডাক্তার সাহেব, মিরাক্কেল প্রায় আমাদের জীবনেই ঘটে, আমরা বুঝতে পারি না। আমাকে কি কেবিনে পাঠানো যাবে? সেটা হচ্ছে রাশেদ তার অবস্থা খুবই খারাপ ছিল। সে কিন্তু খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গিয়েছিল। তখন ডাক্তার বলছিল যে এটা হচ্ছে সত্যিই মিরাক্কেল ঘটনা। সেটাই ডাক্তার বলছিল। তো প্রফেসর বললেন, যাবে? অবশ্যই যাবে। এমন একটা কেবিন দিন যেখানে বড় জানালা আছে, তাকালে আকাশ দেখা যায়।
আমাদের সব কেবিন থেকে আকাশ দেখা যায়। রাশেদ বলল, আমার আমার আর হাসপাতালে থাকতে ভালো লাগছে না। যদি মনে করেন আমি মোটামুটি চেয়ে ভালো, তাহলে আমাকে ছেড়ে দিবেন প্লিজ। রিপোর্টগুলো আগে আসুক, রিপোর্ট ভালো পাবেন, সব রিপোর্ট ভালো পাবেন, রাশেদ বলছিল। রাশেদকে কেবিনে ফেরত পাঠানো হয়েছে। নার্স এসে এক গাদা রক্ত দিয়ে গেছেন, ইউরিন নিয়ে গেছেন। আপাতত রোগীকে ভালো মনে হচ্ছে, তবে শরীরের ভেতরের অবস্থা জানতে হবে। রক্তে সুগারের অবস্থা, কিডনির ফাংশন সব পরীক্ষা হবে। রাশেদ শেভ করে শাওয়ার নিয়েছে। হট শাওয়ারের পরই তার মনে হয় শরীরটা যতটা ভালো ছিল সবচেয়ে অনেকটাই ভালো হয়েছে। গোস্ত পরোটা ব্রেকফাস্ট হলো না, তবে হাসপাতালে ব্রেকফাস্ট করতে হলো দুধ, পাউরুটি, হাফ বয়েল ডিম, কলা। হাসপাতালের বিছানার সামনে রঙিন টিভি, সেখানে নাটক হচ্ছে। রাশেদ আগ্রহ নিয়ে নাটক দেখছে। অন্ধ নায়িকা এবং নায়ক পার্কে বসে আছে। নায়ক জানে না যে মেয়েটি অন্ধ। নায়ক বলল, এসা দেখেছো কি সুন্দর ডালিয়া ফুটেছে? এসা বলল, হ্যাঁ, আমাকে একটা ডালিয়া এনে দাও। নায়ক বলল, কোন রঙের আনবো, লাল না হলুদ? এসা বলল, আমার কাছে লাল এবং হলুদের কোনো আলাদা ডিফারেন্স নেই, আমার কাছে লালও যা হলুদও তাই। নায়ক টকটকে লাল রঙের ডালিয়া এনে দিল। নায়িকা সেই ফুল নাকের কাছে ধরে বলছে, আহা কি গন্ধ। নায়কও সেই ফুলের গন্ধ সুখে মোহিত হয়ে বললেন, ঠিক বলেছ, ভারী মিষ্টি গন্ধ। রাশেদ খানিকটা ভড়কে গেছে। ডালিয়া ফুলের গন্ধ নেই, এরা গন্ধ পাচ্ছে কেন? এরা কি এই ডালিয়ার বিশেষ কোনো সংকর জাতের হতে পারে? ফুল নিয়ে নানান কর্মকাণ্ড হচ্ছে। জাপানি এক কোম্পানি নীল গোলাপ বের করেছে। এই কোম্পানি কিছু নীল গোলাপ পাওয়া গেলেও রূপাকে দিত। রূপা গোলাপ দেখতে চমকে উঠে বলতো, নীল রঙের গোলাপ কোথায় পেলেন? সে বলতো। রাশেদ চমকে তাকালো। রূপা দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে রূপাকে। রাশেদ আনন্দিত গলায় বলল, রূপা কেমন আছেন? রূপা বলল, আমি ভালো আছি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও ভালো আছেন। আমাকে বলা হয়েছিল আমি মৃত পথযাত্রী। রাশেদ বলল, আমরা সবাই মৃত পথযাত্রী। আপনি আসবেন আমি কল্পনাও করিনি। আপনাকে ডালিয়া ফুলের মতো লাগছে, হলুদ ডালিয়া। তবে এই ডালিয়ার গন্ধ আছে। আপনি হলুদ শাড়ি পরেছেন এবং আপনার গায়ে হলুদ রোদ পড়েছে, মনে হয় এই কারণেই ডালিয়া। আর একটা কথা, আপনি হয়তো রাগ করবেন, তাকে কিছু যায় আসে না। আমার মাথায় যে কথাটা এসেছে সেটা বলে ফেলব। কারণটা আগেই স্পষ্ট করি। মরতে বসেছিলাম, সেখান থেকে ফিরেছি। পরের বার হয়তো ফিরতে পারবো না। সে কথা বলতে চেয়েছি, সেটা বলা হবে না। রূপা বলল, হরবড় করে এত কথা বলার প্রয়োজন নাই। যা বলতে চাচ্ছেন বলে ফেলুন। ভুলে গেছি। এত আগ্রহ করে একটা কথা বলতে চাচ্ছিলেন, সেটা ভুলে গেলেন। সেটা হচ্ছে রূপা কিন্তু তখন রাশেদকে দেখতে আসে। রাশেদ কিন্তু অবাক হয়ে যায় যে এই মেয়েটা তাকে দেখতে এসেছে। তো রাশেদের ছোট নিঃশ্বাস ফেলে বলল, কথাটা স্বপ্নের মতো মাথায় এসেছে। স্বপ্ন শর্ট টাইম মেমোরিতে বলেই ভুলে গেছি। মানুষ জেগেও স্বপ্ন দেখে, খুব কম দেখে, কিন্তু দেখে। আপনি দরজায় দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসবেন।
রূপা ঘরে ঢুকতে ঢুকতে বলল, টেলিভিশন বন্ধ করুন। রাশেদ বলল, অল্প কিছু সময় আপনি এই চেয়ারে বসুন, আমি নাটকটা দেখে শেষ করি। এই যে মেয়েটা দেখছেন সে অন্ধ। নায়ক এখনো বুঝতে পারছে না, যখন বুঝবে তখন টিভি বন্ধ করব। রূপা বলল, আপনাকে পুরো নাটকটা দেখতে হবে। আমার ধারণা শেষ দৃশ্যটা বুঝতে পারবেন, তার আগে না। তখন নায়িকা তার একটা চোখ দান করবে, দুই কানি সুখের সংসার করবে। কানি বলবে কানা, কানা বলবে কানি, এই বলে দুজন করবে কানাকানি। রাশেদ বলল, প্লিজ কথা বলবেন না। রূপার মোবাইল ফোন বাজছে, সে ফোন নিয়ে বারান্দায় চলে গেলেন। শাইলা টেলিফোন করেছেন। শাইলা হচ্ছে রূপার মা। তুই কোথায়? আমি হাসপাতালে। বলেছিলাম না এক মৃত পথযাত্রীকে দেখতে এসেছি। তার অবস্থা কি? সে এখন জীবন পথযাত্রী মহা উচ্ছ্বাসে কানাকানির নাটক দেখছে। তুই কি স্পষ্ট করে আমার কথার জবাব দিবি? লোকটাকে একবার তোমাকে বলেছি, আবারও বলছি, লোকটাকে আমি জানি না, তবে এখন জানবো। নারী নক্ষত্র বের করে ফেলবো। তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানি। বলবো? বলো। তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। ব্লাডের সঙ্গে লাগানো মেডিকেল রিপোর্টে লেখা ও গ্রুপ ও পজিটিভ। এটা গুরুত্বপূর্ণ হবে কেন মা? এটা ইউনিভার্সাল ডোনার। তোমার রক্তের প্রয়োজন হলে তার কাছ থেকে নিতে পারবে। রূপা, আমার সঙ্গে সিরিয়াস কথা বল। ঠাট্টা তামাশা কিছুক্ষণ বাদ রাখ প্লিজ। লোকটাকে কি ব্যাপার? ঘটনা কি আমাকে বল। মা, রবীন্দ্রনাথের ভাষায় বলিয়ে যদি জানতেন কি ঘটনা, তোমায় জানাতাম। স্টুপিড গার্ল। শাইলা টেলিফোন রেখে দিলেন। রূপা ঘরে ঢুকলো না। নাটক শেষ হোক, তারপর ঘরে ঢুকবে। বারান্দায় দাঁড়িয়ে থাকতে তার খারাপ লাগছে না। পৃথিবীর সবচেয়ে বড় বড় নাটকগুলো হাসপাতালের বারান্দায় ঘটে। রূপার বাঁ দিকে বারান্দায় হেলান দিয়ে এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে, তার হাতে অনেকগুলি কলা। সে এদিক ওদিক তাকিয়ে একটা কলা হাতে নিচ্ছেন এবং অতি দ্রুত খাচ্ছেন। মা তাহার বাইরের দিকে তাকিয়ে কলার খোসা নিচে ফেলে দ্রুত মাথা টেনে নিচ্ছেন, আবার আরেকটা কলা খাচ্ছেন। লোকটা সব দিকেই তাকাচ্ছে, শুধু রূপার দিকে তাকাচ্ছে না। রাশেদ ভেতরে থেকে ডাকলো, নাটকটা শেষ, আসুন। রূপা ঘরে ঢুকতে ঢুকতে বলল, শেষটা কি? আমি যা বলেছি তাই? না, মেয়েটা অন্ধ না, অন্ধের অভিনয় করছিল। নায়ক যখন জানবে মেয়েটা অন্ধ তখন কি করবে তাই জানতে চেয়েছিল। জেনেছে? হ্যাঁ, নায়ক অন্ধ শুনে বলেছে, তুমি অন্ধ তাতে কি যায় আসে? আজ থেকে আমার চোখ তোমার চোখ, এখন থেকে তুমি দেখবে আমার চোখে। তখন নায়িকা হাসতে হাসতে বলল, আমি অন্ধ না, ঠাট্টা করছিলাম। নাটকটা দেখে আনন্দ পেয়েছেন? আমি সব কিছুতে আনন্দ পাই। আমার ধারণা আমার জন্ম হয়েছে আনন্দ পাওয়ার জন্য। সকালে শেভ করে আনন্দ পেয়েছি, গোসল করে আনন্দ পেয়েছি, ব্রেকফাস্ট করে আনন্দ পেয়েছি, আপনাকে দেখে আনন্দ পেয়েছি, নাটক দেখে আনন্দ পেয়েছি, এখন কথা বলে আনন্দ পাচ্ছি। আপনাকে কি আজ ছেড়ে দিবে? জানি না, তবে ছেড়ে দেওয়া উচিত। আমি পুরোপুরি সুস্থ। ছেড়ে দিলে কোথায় উঠবেন? হোস্টেলে। হোটেলে আমার সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন আপনাদের বাড়ি। যে কয়দিন থাকবো পেইং গেস্ট হিসেবে থাকবো। পার ডে কত করে দেবেন আপনি ঠিক করে নেন। 15-20 দিনের বেশি থাকবো না। বাড়িটা খুঁজে বের করবেন না? কোন বাড়িটা? যে বাড়িটা উঠতে যাচ্ছিলেন, ভুলে আমাদের বাড়িতে চলে এলেন।
যে বাড়ির মেয়ের নাম রুনা। ভালো কথা, রুনাকে আরেকদিন বলি। কেন, অসুবিধা নেই, আরেকদিন বলবেন। আর বলতেই যে হবে তাও? শুধু একটা জিনিস এই মুহূর্তে জানতে চাচ্ছি, ওই রাতে আপনার জন্য খাবার সাজানো হচ্ছিল, আপনি কাউকে কিছু না বলে চলে গেলেন কেন? রাগ করে চলে গেছি। কার উপর রাগ? আমার উপরে? হ্যাঁ। আমাকে তুমি বলতে নিষেধ করেছিলাম, এই জন্য রাগ? হ্যাঁ। অন্যায় রাগ করেছিলাম। হ্যাঁ, অন্যায় রাগ করেছিলাম, তার জন্য শাস্তিও পেয়েছি। কি শাস্তি পেয়েছিলেন? বৃষ্টি ভিজে অসুখ বাঁধিয়েছি। ডাক্তার রুবিনার কাছে শুনলাম আপনি মরতে বসেছেন। হ্যাঁ, মানুষের হার্টের সমস্যা আছে, আমার লাঞ্চের সমস্যা। ডাক্তার রুবিনাকে স্পেশাল থ্যাঙ্কস দিতে ভুলবেন না, উনি আপনার জন্য অনেক করেছেন। সবার আগে আপনাকে ধন্যবাদ। আপনি ঘরে ঢুকেছেন, হঠাৎ মনে হলো ঘাত ঘাত করে ঘরের এক রোদ ঢুকেছে। আপনার খুশির জন্য বলছি না, সত্যি বলছি। রাশেদ বিকেলে হাসপাতাল থেকে রিলিজ করে দিবে। রাশেদ আনন্দিত গলায় রূপাকে বলল, কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে প্রকৃতি আপনাকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য। মনে হচ্ছে এতদিন পর বাড়ি যাচ্ছি। রূপা একবার ভাবলো বলে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে না। আমাদের বাড়ি ভুল বাড়ি। আপনি ভুল করে এসেছিলেন বলেই ভুল বাড়ি। আমি আপনাদের শুদ্ধ বাড়িতে নিয়ে যাব। রাশেদ বলল, আচ্ছা আপনি কি গান জানেন? রূপা বলল, না। রাশেদ বলল, আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, কিছু কিছু মানুষকে দেখে আমার মনে হয় এই মানুষটা গান জানে।
রাশেদ বলল, আচ্ছা আপনি কতদিন পড়েছিলাম আমি? কিছু কিছু মানুষ দেখে আমার মনে হয় ওই মানুষটা গান জানে। তাদের সবাইকে আমি জিজ্ঞেস করছি, আপনি কি গান জানেন? সবাই বলেছে না। শুধু একজনকে দেখে আমার মনে হচ্ছে সে আর যাই জানুক গান জানে না, অথচ সে সুন্দর গান গান করে। রূপা ব্যানার্জির কথা বলছেন? রাশেদ জবাব দিল না। কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল। রূপা তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। রূপা জানে কাজটা ভুল হচ্ছে, মাঝে মাঝে ভুল কাজ করতে ইচ্ছে করে। বাড়িতে ঢুকে রাশেদ বলল, যে কথাটা আপনাকে বলতে গিয়ে ভুলে গেছি সেটা মনে পড়েছে, বলবো? বলুন। আবার ভুলে গেছি। রূপা বলল, এবার আপনি ভুলেননি, আপনার মনে আছে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন না। রাশেদ বলল, আপনার এত বুদ্ধি কেন? আমি একটা ব্যাপার খুব অবাক হচ্ছি। আমি দেখছি রূপা নামের মেয়েদের খুবই বুদ্ধি হয়। সন্ধ্যাবেলা হারুন বাসায় ফিরে দেখেন গেস্ট রুমের দরজা খোলা। সেখানে কে যেন শুয়ে আছে। বাইরে থেকে জুতা দেখা যাচ্ছে, জুতা পায়ে বিছানায় শোয়া। আশ্চর্য তো! হারুন বললেন, গেস্ট রুমে কে ঘুমাচ্ছে? মলিনা বলল, ভাইজান ঘুমাইতেছে। আমারে বলল, মলি কফি খাবা? ভাইজান আমারে পুরো নামে ডাকে না, মলি ডাকে। ঘরে ছিল না কফি। দারোয়ান দোকানে পাঠিয়ে কফি আনালাম, মগ ভর্তি কফি নিয়ে গেলাম। ও আল্লাহ, ভাইজান ঘুমে। হারুন বলল, ভের ভের করবে না। ভাইজানটা কে? ঝেড়ে কাশ। মলিনা বলল, কাশ থাকে না, কাশবো। ভাইজানের নাম রাশেদ। সে জিনিসপত্র ফেলে চলে গেছিল। জি। আবার উদয় হয়েছে কেন? আফা নিয়ে আছেন। ভাইজান ছিলেন হাসপাতালে, খুবই খারাপ অবস্থায় ছিলেন। এমন অবস্থায় যে ভাইজান বিছানায় শোয়া। আজাইরা খাটের নিচে ঘাপটি মাইরা বসা। আর কথা বলবে না। রূপা কোথায়? আফা বাজার সদাই করতে গেছে। ভাইজান গরুর মাংস দিয়ে পরোটা খাইতে চাইছে। ঘরে মাংস নয়। অচেনা এক লোক ঘরে ঢুকে গরুর মাংস পরোটা খেতে চাইলো, আর তোমার আফা মাংস কেনার জন্য ছুটে গেল কসাইয়ের দোকানে। মলিনা বলল, কসাইয়ের দোকানে যাবে কেন? আশুরায় গেছি। সহজ কথা বলে বোঝেন না আপনি। এমন হলো ভাইজানকে, একটা রুগী মানুষ ঘুমাইছে, আমি তাকে দেখা করবো এমন পাশা নামি না। প্রয়োজনে বাসায় কাম কইরা পার্মানেন্ট চাকরি নেব। গার্মেন্টস ছুটি আছে, ওভার টাইম আছে, মেডিকেল আছে। বাসা বাড়ি কামে বকা ছাড়া কিছুই নাই। হারুন গেস্ট রুমে ঢুকলো। সব রহস্যের এখনই মীমাংসা হওয়া দরকার। রাশেদ মনে হলো জেগেই ছিল। হারুন ঢুকতেই সে বিছানা থেকে নামলো, হাসি মুখে বলল, আপনি নিশ্চয়ই রূপার বাবা? হারুন বললেন, হ্যাঁ। আপনার পরিচয় প্রথমে শুনি। আপনি কে? আপনার ব্যাপার কি? রাশেদ বলল, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আমার সঙ্গে রাগে করার মতো কোনো অপরাধ আমি করিনি। আপনি কি জানতে চান?